হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জনগণের উদ্দেশ্যে। তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন নিজ বক্তব্যে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত আপডেটগুলি আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন যে নিড অফ দ্য আওয়ার, এটা খুবই প্রয়োজন। আমরা কথায় কথায় বলি যে রক্ত পরীক্ষা করাতে হবে, শুধু থ্যালাসেমিয়ার উপর না, যে কোনো বিষয়ই। বিয়ের আগে রক্ত পরীক্ষা আমরা খালি ভাবি, কিন্তু করার বিষয়ে আমরা অনেক সময় যে সোশিয়াল স্টিগমা না হয় এর জন্য আমরা অনেক সময় খানিকটা পিছিয়ে যাই। কিন্তু রোটারি ক্লাবের মতো এরকম যারা সংস্থা, তারা যখন এগিয়ে আসবে তাহলে একটা সোশিয়াল যে অ্যাওয়ারনেস এবং তার উপর যে প্রেশার আসবে, তাতে করে আমাদের পক্ষেও কিন্তু কাজটা করা অনেকটা সুবিধা হবে। আইন তো ঠিক আছে, আইনগত যে ব্যবস্থা সেটা আগামী দিন করব কি করব না সেটা তো পরের বিষয়, আমরা দেখব। কিন্তু যখন মানুষ বুঝতে পারবে যে থ্যালাসেমিয়া ইরাডিকেট করতে গেলে আমাদের কি কি করা প্রয়োজন, এর জন্য আজকের যারা হয়ে গেছে তাদের থেকে আগামী দিনে যেন না হয়, তার জন্য যে ব্যবস্থা এবং তার জন্য যে অ্যাওয়ারনেস এবং যে শিক্ষা, সেটা আগের সামনের যারা এখানে আগামী দিনের যারা প্রজন্ম, তাদের মধ্যে সেটা দেওয়া ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার এবং একটা বংশগত রোগ, এবং এখানে বলা হয়েছে পুরো ডিটেলস এখানে আলোচনা হয়েছে, ব্লাড ডিসঅর্ডার এবং জিনগত রোগ। অনেকে আমরা জানি, যখন আমার জানা মতে অনেক পরিবারকে আমি জানি যাদের এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়, যে ফ্যামিলিতে, ওনাদের মধ্যে এরকম একটা অবস্থা হয় যে এই জীবন বুদ্ধি শেষ, আমাদের এই ছেলে বা মেয়েকে নিয়ে কি করব, বা এই ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে কি করব, অসহায় বোধ করে। কিন্তু এরকমটা না। এখন যেভাবে সায়েন্স ডেভেলপ করছে, যদি প্রপারলি আগের থেকে তার রোগ শনাক্ত করা যায়, তাহলে তার লাইফস্টাইল কিন্তু অনেকটা চেঞ্জ করা যায়। সেটা তো একদিক, কিন্তু অ্যাওয়ারনেস যদি না থাকে, আমরা যদি না বুঝি যেখানে নিয়মিত রক্ত দিতে হবে, আবার রক্ত বেশি দিলেও সমস্যা, ব্লাড হিমোগ্লোবিন লোড যদি বেড়ে যায় তাহলে আবার আদার অর্গানের সমস্যা হয়ে যায়, আবার চেলেটিং এজেন্ট দিতে হয়। তো এই সমস্ত বিষয়ে একটা কম্প্যাক্ট যদি আইডিয়া সবার মধ্যে না থাকে, তাহলে কিন্তু সেটা সম্ভব হয় না। এখানে আমাদের ডক্টর তপন মজুমদার অলরেডি বলেছেন যে বারবার রক্ত দিলে আবার আদার যেসব রোগের তারও সম্ভাবনা বেশি থাকে। আমরা সবাই জানি যে হেপাটাইটিস বি, সি এবং ডি এবং অন্যান্য হেপাটাইটিসের সাথে যুক্ত অন্যান্য যে রোগগুলো, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকে, বা আদারওয়াইজ অন্যান্য রোগগুলো হয়। এখানে বলা হয়েছে যে আমরা এই বিষয়ে আমরা চিন্তা করব, এবং প্রতিটা মানুষ, আমার মনে হয় আমাদের প্রতিটা লিডার অব দ্য সোসাইটি, সব জায়গায় এই বিষয়টা বলা উচিত যে যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত আছে এবং তাদের কি করা উচিত। আমরা জানি এই সমাজে আমরা অনেকে আছে, আমরা জানি না আমরা থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা, কিন্তু কারণ সাইন অ্যান্ড সিমটম অনেক সময় বুঝাও যায় না, এর জন্য স্ক্রিনিংয়েরও দরকার। তো এখানে যা বলা হয়েছে যে মোবাইল ভ্যান কলকাতায় ওনাদের আছে, আমাদের ত্রিপুরাতেও আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি, যদি এরকম সুবিধে হয় আমরা নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আমাদের সরকারের থেকেও আমরা এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আজকে আমি একটা আর্টিকেল দেখছিলাম, সেখানে বলা হয়েছে যেখানে এই যে বোন মেরো ট্রান্সপ্লান্ট, আমরা ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি, মোহন ফাউন্ডেশনের সাথে আমরা কথা বলেছি, এবং তারাও আমাদেরকে বলেছে যে এখানে, কারণ কিডনি ট্রান্সপ্লান্ট আমরা শুরু করে দিয়েছি, 3rd কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, এবং সবকটা পেশেন্ট দে আর ভেরি গুড ইন কন্ডিশন। কাজে আগামী দিন আমাদের এই বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য আমরা কথাবার্তা বলছি,
এবং তারা আমাদের আশ্বাস করেছেন এবং তারা এখানে এসেছেন। আশা করি আগামী দিন আমরা সেটা করবে। তো আজকে আমি সেটা দেখছিলাম যে আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি থেকে একটা স্কিম করেছে বাল সেবা যোজনা। সেখানে বলা হয়েছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইজ ভেরি কস্টলি, উই নো, এবং তার জন্য দেখলাম এখানে প্রায় 10 লাখ করে এই বাল সেবা যোজনার মাধ্যমে ওনারা সেটা এক এক পেশেন্টকে যাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে তাদেরকে সেই দেওয়ার ব্যবস্থা করেছে। এবং তার সাথে কোলাবোরেট করেছে একটা কোল ইন্ডিয়া যে লিমিটেড, তারাও এর সাথে যুক্ত হয়েছে। তো এটা আমাদের জন্য খুব ভালো। আপনারা সবাই জানেন আমার এখানে প্রায়শ প্রতি বুধবারে আমি বসি মুখ্যমন্ত্রীর সময় পৌঁছতে, এবং একটা বিরাট একটা পার্সেন্টেজ কিন্তু এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে আমাদের কাছে আসে, যে কারণে আমাদের এই উদ্যোগ যে এখানেও কেন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে না। তো যেহেতু এই ধরনের একটা স্কিম আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি থেকে শুরু হয়েছে এবং 10 লাখ পর্যন্ত ওনারা হেল্প করবেন, আমাদের জন্য এটা এক্সট্রা পাওনা আমি বলবো। আমি জানি না আমাদের হেলথ ডিপার্টমেন্ট এই বিষয়ে অবগত আছে কিনা, যদি থাকে, এবং কারণ সমস্ত স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে সেই ডিরেকশন ওনারা দিয়েছেন, কারণ পার্লামেন্টে আমাদের অনারেবল হেলথ মিনিস্টার সেটা ওখানে ওনার বক্তব্যতে বলেছেন। এখানে আমরা সবাই জানি যে এই ধরনের যখন বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হয়, সেখানে কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার যে চান্স সেটা কিন্তু বেশি হয়। তো সেই জায়গায় এখন আমরা কি করে বুঝবো বাবা মা থ্যালাসেমিয়াতে ওরা আক্রান্ত কিনা? এর জন্য স্ক্রিনিং খুব ইম্পর্টেন্ট। তো স্ক্রিনিংয়ের জন্য আমাদের যে ব্যবস্থা আরও বাড়াতে হবে অ্যাওয়ারনেসের মাধ্যমে। যখন অ্যাওয়ারনেস থাকবে তখন মানুষ কিন্তু চলে আসবে স্ক্রিনিং করার জন্য। এবং আজকে এখানে যে রোটারি ক্লাব, এত ফিলান্থ্রপিক ওনারা ওয়ার্ক করেন। কিছুদিন আগেও একটা, যেটা একটু আগে এখানের যিনি প্রেসিডেন্ট আছেন উনি বলেছেন যে জিবি হাসপাতালে আমরা একটা প্রোগ্রাম ওনাদের সাথে কোঅর্ডিনেশন করে 10 টাকা দিয়ে যারা পেশেন্ট আছে, পেশেন্ট পার্টির যারা আছে, তাদের দুপুরের খাবারের ব্যবস্থা ওনারা করেছেন। এবং বিভিন্ন সময় ওনারা কিন্তু ওনাদের হাত বাড়িয়ে দেন যখন কোনো সমস্যা হয়। আমরা জানি যে থ্যালাসেমিয়ার যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এবং বিটা থ্যালাসেমিয়া কিন্তু মারাত্মক, আলফা থ্যালাসেমিয়ার ততটা ভয় থাকে না। কিন্তু আবার আলফা থ্যালাসেমিয়ার যদি তার কিছু মানে রূপ আছে যেগুলো আবার মাঝে মাঝে খুব মারাত্মক। তো সেই জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমার মনে হয় দরকার। এবং আমাদের সারা দেশব্যাপী তার সচেতনতা দরকার, শুধু আগরতলা বা ত্রিপুরাতে নয়, সারা এখানে বলা হয়েছে নর্থ ইস্টার্ন জোনের 8টা এবং পশ্চিমবঙ্গের একটা পার্ট নিয়ে সচেতনতা ওনারা করছেন। তো এটা নিয়ে আমরা প্রতি বছর যে আমরা জানি যে 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন হয়। এই যে উদযাপন হয় সেটা কিন্তু যারা থ্যালাসেমিয়াতে আক্রান্ত তাদের প্রতি, তারা যে যুদ্ধ করছে তারা বেঁচে থাকার জন্য, তাদের প্রতি সম্মান জানানো। এর জন্যই কিন্তু এই থ্যালাসেমিয়ার যে দিবস আমরা 8ই মে আমরা পালন করি, তার জন্য আমরা করি। এবং বিশেষ করে যারা ডাক্তারবাবুরা আছেন, যারা সায়েন্টিস্টরা আছেন, তারা যেভাবে এই থ্যালাসেমিয়াকে নির্মূল করা যায়, ওদের যে প্রচেষ্টা, তাকে সম্মান জানাতে এই বিশ্বজুড়ে এই দিবস 8ই মে পালন করা হয়। ভারতবর্ষে আপনারা নিশ্চয়ই জানেন এর মধ্যে যে প্রায় 70,000-এর মতো, মানে প্রায় 65,000 থেকে 66,000, গড়ে প্রায় 70,000 থ্যালাসেমিয়া রোগী আছে। এবং প্রায় 4.2 করোড় ভারতীয় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত আছে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে প্রতি বছর প্রায় 10,000 থেকে 12,000 শিশু এই বিটা থ্যালাসেমিয়ার মতো গুরুতর রোগ নিয়ে জন্মগ্রহণ করেন। অর্থাৎ কি, আমাদের সেই অ্যাওয়ারনেসই নেই, যেখানে মা বাবা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক, অথচ তারা জানেনই না তার যে বেবি আসবে সেখানে কিন্তু বিটা থ্যালাসেমিয়া হওয়ার প্রবণতা বেশি। তবেই এতটা আজকে এই 10,000 থেকে 12,000 এই বিটা থ্যালাসেমিয়ার মতো প্রতি বছর জন্মগ্রহণ করে। তো সাংঘাতিক বিষয়। অথচ আমি যদি জানি যে এই কারণে আমার প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যান্ড চিপার, আমরা সবাই জানি, এবং সেফার, সেই জায়গায় যদি আমরা আমাদের এই
কাজটা আমরা যদি আরো করি, রোটারি ক্লাব যে কাজটা অভিযানটা শুরু করেছে, আমরা সবাই মিলে, আমি বলবো যে ওনাদের এই উদ্যোগ নিঃসন্দেহে একটা প্রশংসনীয় বিষয়। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা এই অভিযানটা শুরু করেছেন। ত্রিপুরায় বর্তমানে প্রায় 2858 জন থ্যালাসেমিয়া রোগী তারা এখানে আছেন, এবং আমাদের স্কুল ও কলেজ পড়ুয়াদের এখানে দেখছি অনেক যারা স্টুডেন্ট আসছে। আমি জানি ওরা দে আর নট সো মাচ অ্যাটেন্টিভ, কারণ এখনো সেই রকম মেচুরিটি আসেনি। কিন্তু মেচুরিটি কিন্তু বয়সের সাথে হয় না। যখন এটাকে অ্যাড্রেস করা হবে প্রপারলি, যখন ফোকাস করবে, সেটার গুরুত্ব সম্পর্কে বোঝানো হবে বিভিন্নভাবে, স্কুল কলেজের ভিতরে, ক্লাসরুমে, আমাদের টিচারদের নিয়েও একটা ট্রেনিং করা দরকার। সেখানে যদি তারা যখন বলবে, এটা ক্লাস শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আলোচনা করা দরকার। আমি এই বিষয় নিয়ে আমি আমাদের স্কুল এডুকেশনের যারা আধিকারিকরা আছেন তাদেরকে আমি বলবো এই বিষয়গুলো নিয়ে কথা বলা। আমাদের এখানে ত্রিপুরাতে আমরা সবাই জানি যে এখানে যে হিপাটাইটিস তো আছেই, তাছাড়াও এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এখন ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি। তো ড্রাগ এডিকশনকে আমরা নির্মূল করার জন্য আমরা তো যারা বিভিন্ন এজেন্সি আছে তারা তো কাজ করছে, কিন্তু অ্যাওয়ারনেস, সর্বত্র অ্যাওয়ারনেসের প্রয়োজন হয়। তো সেখানে আমরা কাজ করছি, কারণ ইন্ট্রাভেনাস ইনজেকশন যারা নিচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে এইচআইভি ইনফেকশন হচ্ছে এখানে, এবং এইচআইভি ইনফেকশন একবার যখন হয় সেটা কিন্তু যায় না। কিন্তু সেখানেও যে স্কুল কলেজে থ্যালাসেমিয়ার থেকে আরম্ভ করে হিমোফিলিয়ার থেকে আরম্ভ করে সব বিষয়ে কিন্তু কথাবার্তা বলানো উচিত আমার মনে হয়। এবং হওয়ার আগে যদি জানে, নেক্সট জেনারেশন অনেক বেশি তাদের যখন জ্ঞান বৃদ্ধি হবে, আমাদের সোসাইটিতে নির্মলীকরণের যে চিন্তা ভাবনা হচ্ছে সেটা সম্ভব হবে। এইচআইভি কেন হয় আমাদের জানা দরকার, এবং এইচআইভির এই যে ইন্ট্রাভেনাস ইনজেকশনে বিশেষ করে, আরও অনেক কারণ আছে আমরা সবাই জানি, কিন্তু ইন্ট্রাভেনাস ইনজেকশনে এইচআইভি যখন হয় তখন আমাদের যদি প্রথমেই এটাকে আমরা শনাক্ত করতে পারি, তাহলে কিন্তু ওই পেশেন্ট যে অ্যাডভান্স এইডসে কিন্তু সে যেতে পারে না। তো এইডস একবার হয়ে গেলে আমরা জানি অটো ইমিউন ডেফিসিয়েন্সির সিনড্রোম। প্রথমেই ডাব্লিউবিসিকে, হোয়াইট ব্লাড কর্পাসেলকে, এই এইচআইভি ভাইরাস যেটা সেটা অ্যাটাক করে, যাতে শরীরের যে আমাদের যে ডিফেন্সিভ মেকানিজম সেটা যেন আমাদের কম হয়। এইডসে কিন্তু মানুষ মরে না। এইডস যখন হয় কারণ সে অন্যান্য রোগের দ্বারা আক্রান্ত হয়, অপরচুনিস্টিক যে ইনফেকশনস আছে সেগুলো ধরে এবং তার কারণে মারা যায়। সেটা টিউবারকুলোসিস হতে পারে, সেটা অন্য সিফিলিস, গোনোরিয়া, যাই হোক, সব রোগ, যে কোনো রোগে আক্রান্ত হতে পারে, তাতে করে ইভেন ক্যান্সারও হয়। তো সেই জায়গায় এই যে অ্যাওয়ারনেসগুলো, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং আদার ব্লাড ডিসঅর্ডারের যা যা আছে, এটা মোটা জিনিস যদি আমরা প্রতিনিয়ত আলোচনা করি, বই পাঠ্যতে থাকে, তার কোশ্চেনিয়ারও থাকবে নিশ্চয়ই, কিন্তু প্র্যাকটিক্যালি যদি বোঝানো যায় তাহলে এদের মধ্যে কিন্তু মস্তিষ্কের ভিতরে ঢুকানো খুব ইম্পর্টেন্ট। তো তবেই হবে আগামী দিনের যে আমাদের আপনারা যে উদ্যোগ নিয়েছেন রোটারি ক্লাব, সেটা সম্ভব হবে। আমরা রাজ্য সরকার, আমরা দায়বদ্ধতা আমরা আছে, আমরা বিভিন্নভাবে ত্রিপুরার হেলথ সার্ভিসকে আমরা শক্তিশালী করার চেষ্টা করছি। এখানে আমরা এটাও জানি যে এখানের যে সিমটম, সাইন অ্যান্ড সিমটম থ্যালাসেমিয়ার আমরা কিভাবে বুঝবো। একটা লোক যখন দেখা যায় তার এনিমিয়া, কারণ আমরা জানি এটা হিমোগ্লোবিনের সমস্যা, তার মধ্যে এনিমিক পেশেন্ট এনিমিয়া হিসাবে দেখা যায়। ডার্ক ইউরিন যদি হয়, এক্সেসিভ টায়ার্ডনেস এবং ফেটিক যদি হয়, উইকনেস, পুয়ার অ্যাপেটাইট এবং ইয়েলো এবং পেল স্কিন যেটা এনিমিয়ার লক্ষণ, সেগুলো যখন ধরা পড়ে, এবং ডিলেড গ্রোথ এবং ডেভেলপমেন্ট যখন হয়, তখন একটা সন্দেহ থাকে যে এই পেশেন্ট মেবি সে থ্যালাসেমিয়া রোগী হতে পারে। বোন ডিফর্মিটিস, স্পেশাল ইন দ্য ফেস সাইডের মধ্যে বোন ডিফর্মিটি হয় এবং অ্যাবডোমিনাল সুয়েলিং পর্যন্ত হয়। তো এগুলো সাইন অ্যান্ড সিমটম, এগুলো তো ক্লাসের মধ্যে যখন আমরা ক্লাস নেই ডাক্তারবাবুরা তখন এগুলো বলে, কিন্তু যেহেতু অ্যাওয়ারনেসের বিষয় আছে, আমার মনে হয় সাইন অ্যান্ড সিমটম সম্পর্কেও এই ছেলে মেয়েদেরও বোঝানো দরকার যে আমার এরকম যদি সিমটম হচ্ছে, আমার খেতে খিদে পাচ্ছে, আমার শরীরের স্কিনগুলো যেন ইয়েলো হচ্ছে, আমার মানে এরকম কেন হবে, আমার যখন ইউরিনের ডার্ক ইউরিন হবে তখন একটা সন্দেহ, মা বাবাকে বলা, ডাক্তারের পরামর্শ নেওয়া।
আমরা শুধু তাই নয় যে ডায়াগনোসিস তাহলে কি করা হবে, তো ব্লাড টেস্ট ইমিডিয়েটলি করা দরকার, কারণ এটার হিমোগ্লোবিন লেভেল সেটা দেখা দরকার, এবং মরফোলজি অফ দ্য ব্লাড সেল আরবিসির তার যে সাইজ অ্যান্ড শেপ সেগুলো দেখতে হয়, এবং ইলেকট্রোপোরোসিস হিমোগ্লোবিনের তারও কিন্তু পরীক্ষা করার পরে কনফার্মেটরি টেস্ট যে হ্যাঁ তুমি থ্যালাসেমিয়া রোগী। ফিজিক্যাল এক্সামিনেশন আমরা জানি যখন ডাক্তারবাবুরা দেখে যে পেল স্কিন, জন্ডিস এবং এনলার্জ স্প্লিন ইত্যাদি, প্রিনেটাল টেস্টিংয়ে আমরা যদি দেখি থ্যালাসেমিয়া আছে যে আনবর্ন বেবির, সেখানেও কিন্তু সেটাকে ডায়াগনোসিস করা যায়। এখানে বলা হয়েছে যে যখনই এখানে যদি বাচ্চার মার পেটে যখন থাকবে, যখন আনবর্ন বেবি যখন ডায়াগনোসড হয় যে সে থ্যালাসেমিয়া, তখন কিন্তু প্রশ্নটা উঠে যে কারণ আইনেরও বিষয় আছে, তো আইনের বিষয়ে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট ইন্ডিয়াতে যেটা আছে সে অনুযায়ী সেখানে যদি দেখা যায় মেজর থ্যালাসেমিয়া বাচ্চাদের যদি দেখা যায় সে উম্বের মধ্যে থাকে, তাহলে ইট ক্যান বি টার্মিনেটেড। তো সেই বিষয়ে গার্জিয়ানদের ডেকে বোঝানো প্রয়োজন, বুঝে আগের থেকে টার্মিনেশনের বিষয় সেগুলো নিয়ে আলোচনা করা দরকার। আমাদের ত্রিপুরাতে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা অনেক হেলথ সেক্টরে আমরা অনেক মানে 2018 সালে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার সেখানে আসার পর আমরা কিন্তু অনেক বিষয়ে আমরা কিন্তু চেষ্টা করছি যাতে মানুষ বাইরে না যেতে হয়। এখানে বিভিন্ন যেসব সুপার স্পেশালিটি, 9টা সুপার স্পেশালিটি আমরা ত্রিপুরাতে এখন স্টার্ট হয়েছে, কার্ডিও, থোরাসিক, নিউরো সার্জারি, এভরিথিং এখানে ত্রিপুরাতে। আমাদের এখানে অলরেডি একটা সুপার স্পেশালিটি ব্লক হয়েছে 250 কোটি টাকা খরচ করে, একদম পুরো কর্পোরেট স্টাইলে আমরা সেটা শুরু করেছি। এখানে কিছুদিন আগে আমাদের এখানে সব থাকা সত্ত্বেও আমরা ভাবলাম যে তারপরেও কেন খামতি থাকবে, তো সেই খামতি যাতে মানে না থাকে তার জন্য কিছুদিন আগে ডাইরেক্টর এইমস ডক্টর নিবাস, ওনাকে শ্রীনিবাসের সাথে আমার আমি কয়েক জায়গায় ওনার মানে আমি স্টেজ শেয়ার করেছিলাম, তো উনি আবার এই বিষয়ে ওনার কিভাবে হসপিটাল ম্যানেজমেন্ট করতে হয় ওনার অগাধ এক্সপার্টাইজ ওনার ছিল। তো ওনাকে বলার পরে উনি ওনার টিম এখানে এসছেন, ওনার সাথে কথা হয়েছে, ওনারা ঘুরেছেন সব জায়গায়, তো ওনারা বলেছেন যে এখানে যাতে আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের উপরে আমরা যেন একটা ইভেন এমসিআইয়ের যে গাইডলাইন আছে সেই এনএমসির গাইডলাইন সেই অনুযায়ী এখানে সেই কোর্স এখন এমডি ও দেওয়া যায়। তো সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। আমি এর মধ্যে দিল্লিতে যাব, যদি যাই কোনো কারণে তখন সেখানে ওনাদের সাথে আমরা মৌক করছি যে আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন, বিশেষ করে যারা সিনিয়র রেসিডেন্ট, তাদেরকে কিভাবে ওনারা আরো বেশি করে ওনাদেরকে ট্রেনিং দেবেন সেই বিষয়ে কথা হবে। আমাদের এখানে শয্যা সংখ্যা মাত্র আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাত্র 727 ছিল, সেখান থেকে আমরা দেখতাম বিছানায় না পেয়ে মানে ফ্লোরে তারা থাকতো, সেখানে প্রায় ডাবল আমরা এবার শয্যা সংখ্যা বাড়িয়েছি, প্রায় 1413টা। আমাদের এখানে অলরেডি আমাদের এখানে প্রায় 400 এমবিবিএস, আগে ত্রিপুরার জন্য প্রায় 10টা 12টা 15টা, আগে তো 3টে 4টার মতো এমবিবিএস এর সিট আসতো, সেই জায়গার মধ্যে আজকে এখানে প্রায় 400 এমবিবিএস আসন ত্রিপুরাতে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলে 400 আসন হয়েছে। পিজিও প্রায় 89 অ্যাবাউট 89 পিজি সিট এখানে হয়েছে। আমাদের এখানে ডেন্টাল বিডিএস এর সিট এখানে 63টা হয়েছে, এখানে ফার্মেসি কলেজ হয়েছে, এখানে বিএসসি নার্সিং কলেজ হয়েছে। তো সব দিকে মিলিয়ে আমাদের এখানে কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো হচ্ছে, এবং আমরা সব জায়গায় আমরা চাইছি যে সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকেও যাতে স্ট্রেংথেনিং করা যায় তারও আমরা কাজ এখানে করছি। আমরা বিভিন্ন যে ট্রমা কেয়ার সেন্টার সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে আমরা শুরু করেছি, অলমোস্ট কয়েকটা জায়গা বাদ আছে, সেগুলোতে আমরা করব। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, আমরা সবাই জানি যে আমরা ত্রিপুরাতে স্যাচুরেশন পয়েন্ট আমরা এনেছি, কিন্তু তারপরেও এখানে কিন্তু যেহেতু একটা ক্যাপিং আছে, তো ক্যাপিং এর বাইরে সারা ত্রিপুরার অন্যান্য মানুষরা কি করবে, তখন মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমরা 5 লাখ টাকা করে প্রতি বছরে প্রতিটা ফ্যামিলিকে দেওয়ার জন্য আমরা একই ধাঁচে আমরা সেটাও কিন্তু ত্রিপুরাতে শুরু করেছি। এবং সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাই এক জায়গা, একটা স্টেট যেখানে সমস্ত মানুষ এখানে এই যে যোজনা
সে আরোগ্য যোজনার মধ্যে কিন্তু তারা কাভার আপ এখানে আছে। এখানে আমাদের আগরতলা ডেন্টাল কলেজে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে ডোনার মিনিস্ট্রি তার থেকে আরেকটা বিল্ডিং করার জন্য 202 কোটি টাকা আমরা পেয়েছি। এজিএমসিতে আমরা 200 শয্যা বিশিষ্ট মা ও শিশু মাদার অ্যান্ড চাইল্ডের একটা 192 কোটি টাকা পেয়েছি, সেটাও আমরা শুরু করছি। 121 কোটি 90 লক্ষ টাকা, যেটা একটু আগে আমি বললাম, বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র স্থাপন করছি। 8টি জেলায় 50 শয্যা বিশিষ্ট আমরা এট দ্য রেট অফ 20 করোড় সেখানেও সমস্ত জায়গায় এই ডি এডিকশন সেন্টার খুলছি আমরা। এখানে কিছুদিনের মধ্যেই আমি অলরেডি ডিসিশন নিয়েছি যে বহু লোক চোখের সমস্যা নিয়ে বাইরে যেতে হয়, তো এখানে একদম টার্সিয়ারি সেন্টার একটা 100 সিটের আমরা আইএলএস হসপিটালে যাওয়ার দিকের জমিটা আমরা সেটাকে চিহ্নিত করেছি। সেখানে প্রায় 5 কোটি টাকা অ্যাডভান্স আমরা দিয়েছি, সেখানে একটা টার্সারি আই কেয়ার সেন্টার হবে। আমি আশা করি আজকের এই যে পদক্ষেপ আপনারা নিয়েছেন রোটারি ক্লাব, এটা একটা ঐতিহাসিক আমার মনে হয় লড়াই, এবং সরকার, সমাজ ও নাগরিকদের, যেটা আমার পূর্ববর্তী বলেছেন, আমরা সবাই মিলে যদি তাই সেই রোগকে আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত সম্ভব হবে এবং সেটাকে নির্মূল করা যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি এখানে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।